মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের উপন্যাস নক্ষত্রের রাত। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ এবং শেষ পর্ব। রেবেকার অভ্যেস হচ্ছে প্রতিদিন কম করে হলেও 4-5 বার মেলবক্স পরীক্ষা করা। ক্লাসের ফাঁকে ফাঁকে যখনই সময় পায় তখনই একতলায় চলে যায়। 64 লেখা ছোট্ট খোপটি খোলে। এই সময় তার বুক কাঁপতে থাকে। প্রথম দিকে সারাক্ষণই মেলবক্স ফাঁকা থাকতো। তার মনে একটা সন্দেহ থাকতো, হয়তো ভুলে তার চিঠি অন্য কোনো খোপে চলে গেছে। সেই সন্দেহটা এখন আর হয় না। আমেরিকানরা কাজ করে নির্ভুল, এই বিশ্বাস তার হচ্ছে। আজ বুধবার, দেশে চিঠি আসার কথা নয়। সাধারণত দেশে চিঠি আসে সোম এবং মঙ্গলবারে। তবু রেবেকার মনে হতে লাগলো তার চিঠি আছে। যেটা খুব বেশি মনে হয় সেটা সাধারণত হয় না। কাজে সে মনে প্রাণে ভাবতে চেষ্টা করলো আজ কোনো চিঠি পাওয়া যাবে না, মেলবক্স থাকবে ফাঁকা। কিন্তু বেশ কয়েকটি চিঠি ছিল। এর মধ্যে একটি দেশের, খামের উপরে বাংলায় লেখা প্রেরক ফরিদা ইয়াসমিন। শুধু প্রেরকের নাম নয়, প্রাপকের নামও লেখা বাংলায়। এদের কি বুদ্ধিশুদ্ধি কোনো কালে হবে না? বাংলা নামটা এখানে পড়বে কে? এরা যে বুদ্ধি করে রেবেকার মেলবক্সে রেখে গেছে তাই যথেষ্ট। ফরিদার চিঠি ছাড়া যা এসেছে তার সবই বোধ হয় জাঙ্ক মেইল। জিনিসপত্র বিক্রি করার আমেরিকান কায়দা। তারা এসব চিঠি কি বেছে বেছে বিদেশিদেরই পাঠায়? হয়তো ভাবে বোকা বিদেশিরা এই ফাঁদ বুঝতে পারবে না। রেবেকাকে একটি চিঠি লিখেছে সিয়াটলের এক ঘড়ির কোম্পানি। লিখেছে, মিসেস রেবেকা ইয়াসমিন, আপনি আমাদের অভিনন্দন গ্রহণ করুন, কারণ আপনি একটি প্রতিযোগিতায় জয়লাভ করেছেন। প্রতিযোগিতাটি হয়েছে আপনার অগোচরে। আমরা সমগ্র আমেরিকান 50 জন ভাগ্যবান ব্যক্তিদের একটি তালিকা করেছি, তাতে আপনার নাম উঠেছে। আমরা আপনাকে প্রতিযোগিতায় জয়লাভের কারণে একটি কোকিল ঘড়ি পাঠাচ্ছি। জিনিসটি জার্মান কারিগর কর্তৃক হাতে তৈরি। প্রায় $200 মূল্যের এ অপূর্ব ঘড়িটি দেওয়া হবে মাত্র $19। রেবেকা ভেবে পায় না এরা এত তাড়াতাড়ি তার নাম জানলো কী করে। নাম জানার এই কষ্টটি করবার জন্যই কি ওদের কাছ থেকে একটি ঘড়ি কেনা উচিত নয়? আজ 2টি চিঠি এসেছে রিয়েল এস্টেট বিজনেসের লোকজনদের কাছ থেকে। তারা জানতে চাচ্ছে রেবেকা কি এখানে কোনো বাড়ি কিনতে আগ্রহী। $5000 ডাউন পেমেন্ট দিয়ে সে এই মুহূর্তে একটি বাড়ি কিনতে পারে। বাড়ির দাম মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। সুদের হার শতকরা 13%। তারা বেশ কিছু বাড়ির ছবি পাঠিয়ে দিয়েছে। এমন চমৎকার সব বাড়ি যে দেখলেই কষ্ট হয়। একটি কাঠের বাড়ি খুব মনে ধরল রেবেকার। লেকের পাশে দোতলা বাড়ি, বিশাল এক বারান্দা, যেখানে পুরনো আমলের একটা ইজি চেয়ার পাতা আছে। দেখলেই শুয়ে থাকতে ইচ্ছে করে। বাড়িটাকে ঘিরে আছে বিশাল পাইন গাছের সারি। ছবিটি তোলা হয়েছে বাতাসের মধ্যে, কারণ পাইন গাছগুলো একপাশে হেলে আছে। লাল স্কার্ট পরা একটি মেয়েও দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। বাতাসে তার চুলও উঠছে। এরকম একটি বাড়ি থাকলে জীবনটা কি অন্যরকম হয়ে যেত না? বিকেলবেলায় বিশাল বারান্দায় বসে চা খেত। লাল স্কার্ট পরা মেয়েটির মতো চুল উড়িয়ে হাঁটত পাইন গাছের নিচে। জ্যোৎস্না রাতে তার বরকে সঙ্গে করে নৌকা নিয়ে বেড়াতে যেত হ্রদে। আহ, কি অপূর্ব জীবন এদের! রেবেকা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে অন্যমনস্ক ভঙ্গিতে অন্য চিঠিগুলো দেখতে লাগলো। একটা চিঠি এসেছে নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি ডিনের কাছ থেকে। রেবেকাকে জানানো হয়েছে যে তাকে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে নেওয়া হয়েছে স্প্রিং কোয়ার্টার থেকে। তাকে ফ্রি টিউশন দেওয়া হয়েছে এবং এছাড়াও প্রতি মাসে তাকে দেওয়া হবে $475। ভিসা সংক্রান্ত ব্যাপারগুলি মেটানোর জন্য তাকে অবিলম্বে ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সত্যি তাহলে ব্যাপারটা ঘটেছে? এবার বোধ হয় খবর জানিয়ে সবাইকে চিঠি লেখা যাবে। চিঠি পড়ে ওদের কী অবস্থা হবে কে জানে। কেউ নিশ্চয়ই বিশ্বাসই করতে চাইবে না। ওদের আত্মীয় স্বজনদের কেউই পিএইচডি ডিগ্রিওয়ালা নেই। দূর সম্পর্কের এক মামা আছেন এমআরসিপি। ভদ্রলোক কখনো কাউকে চিনতে পারেন না। রেবেকার তাড়াহুড়োর বিয়ের পর একটা টি পার্টির ব্যবস্থা হলো। সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হলো। এমআরসিপি মামাকেও দেওয়া হলো। টুটুলের বক্তব্য হচ্ছে দীর্ঘ সময় ভদ্রলোক চিনতেই পারেননি কার বিয়ে হয়েছে কি। তারপর নাকি এমন একটা ভঙ্গি করেছেন যার মানে হচ্ছে চিনতে পারিনি তাতে কি, পৃথিবীর সবাইকে তো আর চেনা যায় না, দেখি সময় পেলে যাব।
শেষের অংশটা টুটুলের বানানো। সে খুব বানিয়ে কথা বলে। মামা ভদ্রলোক দাওয়াতে এসেছিলেন, একটা বাঁশের তৈরি ফুলদানি প্রেজেন্ট করেছিলেন। টুটুলের ধারণা সেই ফুলদানিটা তিনি নিজেই বাঁশ চেঁচে বানিয়েছেন। টুটুল দারুণ ফাজিল হয়েছে। গত কয়েকদিন ধরে ক্লাসগুলি কেমন ঢিলেঢালা হয়ে গেছে। ক্লাস শেষ হওয়া মাত্র কুইজ হচ্ছে না। এটা নাকি করা হচ্ছে ক্রিসমাসের কারণে। যাবতীয় পরীক্ষা নিয়ে যাওয়া হয়েছে ক্রিসমাসের পর। বিদেশিরা তাদের পড়ালেখা যাবতীয় উৎসবের বাইরে রাখে বলে যে কথাটি প্রচলিত তা ঠিক নয়। আমরা যেমন কিছু কিছু রোজারিদের পরে নিয়ে যাই, এরাও তাই করে। পরীক্ষায় নকলের ব্যাপারটাও তার চোখে পড়েছে। একটি আমেরিকান ছেলে বইয়ের পাতা কেটে হাঁটুর উপর রেখে লিখছে। এই দৃশ্যটি তার নিজের চোখে দেখা। দুপুরবেলা ডক্টর রেলিংয়ের একটা ক্লাস ছিল, কেমিক্যাল প্রিজারভেটিভসের ওপর। ডক্টর রেলিং এসে জানালেন তিনি ক্লাসটি নিতে পারছেন না, কারণ প্রচণ্ড সর্দিতে তার নাক বন্ধ। 3 ঘন্টার ভেতর 6টা টাইলানল খেয়েও কিছু হচ্ছে না। রেবেকা লক্ষ্য করল ক্লাস হবে না শুনে আমেরিকান ছাত্রগুলো বাংলাদেশি ছাত্রদের মতো হৈ হৈ করে উঠল, যেন একটি মহা আনন্দের ব্যাপার ঘটে গেছে। ডক্টর রেলিং বললেন, যেসব বিদেশি ছাত্রছাত্রী এখনও ক্রিসমাসের ডিনারের দাওয়াত পায়নি তাদের জন্য আমরা কিছু হোস্ট জোগাড় করেছি। তাদের লিস্ট অফিসে আছে। বিদেশি ছাত্রদের অনুরোধ করা হচ্ছে তারা যেন পছন্দসই হোস্ট বেছে নেয়। রেবেকার নিমন্ত্রণ এসেছে 2 জায়গা থেকে, প্রফেসর ওয়ার্ডিংটন এবং ডক্টর রেলিং। কোনটিতে সে যাবে এখনও মনস্থির করতে পারেনি। খালি হাতে নিশ্চয়ই যাওয়া যাবে না, একটা কিছু কিনে নিয়ে যেতে হবে। কি কেনা যায় কে জানে। পাশা ভাইকে নিয়ে যেতে হবে একবার ওয়েস্ট একারে। ক্রিসমাসের সবচেয়ে বড় বাজার নাকি সেখানেই। রেবেকা খানিকক্ষণ ঘুরে বেড়ালো নিজের মনে। এত সকাল সকাল ডরমিটরিতে ফিরে যেতে ইচ্ছে করছে না। ডরমিটরিতে যাওয়া মানেই নিজের ঘরে গম্ভীর হয়ে বসে থাকা। এর চেয়ে বিশাল ইউনিভার্সিটিতে নিজের মনে ঘুরে বেড়াতে তার ভালো লাগে। হ্যালো রেবেকা। রেবেকা দেখল রেড চায়নার মি ইন ছোট ছোট পা ফেলে এগিয়ে আসছে। রেবেকা, তুমি কেমন আছো? একটু আগে ক্লাসে যার সঙ্গে ছিল সে এখন তাকে জিজ্ঞেস করছে কেমন আছো। রেবেকা অবাক হয়ে তাকিয়ে রইল। মিন বলল, চলো কফি খাই। রেবেকা গেল তার সঙ্গে। মিন কোনো একটা ব্যাপারে একটু উত্তেজিত। রেবেকা বলল, আমাকে কি তুমি কিছু বলবে? হ্যাঁ। চলো কফি খেতে খেতে বলবো। মিন যে কথাটি বলল তার জন্য রেবেকা ঠিক প্রস্তুত ছিল না। রেবেকা, এরা আমাকে ইউনিভার্সিটিতে একটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিয়েছে। এরা চায় আমি স্প্রিং কোয়ার্টার থেকেই ক্লাস করতে শুরু করি। তাই নাকি? হ্যাঁ, চিঠিটা আমার সঙ্গেই আছে। দেখতে চাও? না, দেখতে চাই না। মিন চিন্তিত মুখে বলল, আমেরিকানরা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। এর পেছনে কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নিশ্চয়ই আছে। কী উদ্দেশ্য থাকবে সেটা বুঝতে চেষ্টা করছি। তোমাকে এই অফার দেবার পেছনে কারণ থাকতে পারে, আমাকে দেবার কারণ নেই। আমি খুবই মিডিওকার একজন ছাত্রী। এত ভাবছো কেন? অফার দিচ্ছে যখন নিয়ে নাও। নিয়ে নাও বললেই তো নেওয়া যায় না। দেখতে হবে আমার দেশ রাজি হয় কি না। রাজি হবে না এটা প্রায় ধরেই নেওয়া যেতে পারে। মিন ব্যাপারটায় যথেষ্টই বিচলিত হয়েছে বোঝা যাচ্ছে। সে দ্বিতীয় পেয়ালা কফি নিয়ে এলো। রেবেকা কিছু হালকা কথাবার্তা বলতে চেষ্টা করল, কিন্তু মিনের মন নেই। রেবেকা বলল, মিন, এই ছবিটা দেখো, কেমন চমৎকার একটা কাঠের বাড়ি, দেখলে? দেখলাম। $5,000 থাকলেই এই বাড়িটা কেনা যায়। আমার কাছে যদি থাকতো আমি কিনতাম। এত বড় একটা বাড়ি তোমার দরকারটা কি? আরে মেয়েটা বলে কি, দরকার না থাকলে বুঝি বিশাল একটা বাড়ি থাকতে পারবে না? মিন বলল, ছবিতে বাড়িটা যত সুন্দর লাগছে আসলে তত সুন্দর নয়। ছবিতে সব জিনিস ভালো দেখায়। আমেরিকা তুমি সহ্যই করতে পারো না, তাই না মিন? হ্যাঁ তাই, নোংরা আমেরিকানদের কোনো কিছুই ভালো হতে পারে না। রেবেকা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, চলো না বাড়িটা দেখে আসি। ক্রিসেন্ট লেকের পাশেই বাড়ি, কাছেই তো, একটা ক্যাব নিয়ে যাব। পাগল নাকি তুমি? কেন, কি অসুবিধা কি? শুধু শুধু এই বাড়ি দেখে কি হবে? তুমি তো আর কিনছো না। কিনতে ইচ্ছে করে যে।
মিন অবাক হয়ে তাকিয়ে রইল। বাংলাদেশি এই মেয়েটি অদ্ভুত, পড়াশোনায় খুব তুখোড় এবং বেশ সাহসী। সমাজতান্ত্রিক বিপ্লব যে দেশে হয়নি সে দেশের মেয়েরা সাহসী হয় না বলে একটি কথা প্রচলিত আছে, তা সম্ভবত ঠিক নয়। রেবেকা, চলো উঠা যাক। তুমি যাও, আমি একটু বসবো। একা একা বসে থাকবে? একা কোথায়, এত লোকজন। মিন চলে যেতেই রেবেকা বোনের চিঠি খুলল। বাড়ির চিঠিগুলি সে সাধারণত রাতে শোবার সময় পড়ে। পড়তে পড়তে তার চোখ ভিজে যায়। কত ছোটোখাটো সুখস্মৃতি মনে পড়ে সমস্ত হৃদয়কে অভিভূত করে দেয়। আপা, তোমার দেশে ফেরার তো দিন ঘনিয়ে এলো। সিরিয়াস একটা রিসেপশন আমরা তোমাকে দেব। এয়ারপোর্টে হাজির হব ফুলের মালা নিয়ে। এখনই তার প্রস্তুতি চলছে। মা সব আত্মীয় স্বজনকে চিঠি দিয়েছেন তোমার আসবার তারিখ জানিয়ে। এদিকে ছোট দুলা ভাইও মনে হয় তোমার বিরহে খানিকটা কাতর। তার ঘরে গিয়ে দেখি তোমাদের একটা বিরাট ছবি বাঁধানো। এরকম কায়দা করে তুমি কখন ছবি তুললে তা তো জানি না। স্টুডিওতে তোলা ছবি নিশ্চয়ই। ছবিতে তোমাকে খুব ফর্সা লাগছে আর দুলাভাইকে বেশ বোকা বোকা লাগছে। ভালো কথা। দুলাভাই কি মনে করে গোঁফ রাখতে শুরু করেছিলেন। আমি এবং টুটুল স্ট্রং প্রোটেস্ট করায় সে গোঁফ ছেটে ফেলা হয়েছে। এখন মনে হচ্ছে গোঁফ থাকা অবস্থাতেই ভালো দেখাচ্ছিল। তোমার কাছে দুলাভাইয়ের একটা গোঁফওয়ালা ছবি পাঠালাম। তুমি তোমার মতামত জানিয়ে চিঠি দেবে। তুমি যদি ইয়েস বলো তাহলে আবার গোঁফ রাখানো হবে। এখন দিচ্ছি সবচেয়ে ইন্টারেস্টিং খবরটি। ছোট দুলাভাই ওদের বাড়ির দোতলায় একটা ঘর তুলেছেন। তুমি এসে ওই ঘরে উঠবে। দুলাভাইয়ের এক আর্কিটেক্ট ফ্রেন্ড ডিজাইন দিয়েছেন। শোবার ঘরের সঙ্গে ছোট্ট একটা ড্রেসিং রুম, বিরাট অ্যাটাচড বাথ। এই হলঘরের মতো বড় বাথরুমে বাথটাবের ব্যবস্থাও থাকবে। বিদেশি বাথটাবগুলির সাংঘাতিক দাম, দেশিগুলি আবার দেখতে ভালো না। গুলশান মার্কেটে মাঝে মাঝে সেকেন্ড হ্যান্ড বিদেশি বাথটাব পাওয়া যায়। সাহেবরা ঘর ভাড়া নিয়ে নিজেরা বাথটাব ফিট করে নেয়, আবার যাবার সময় খুলে বেচে দিয়ে যায়। দুলাভাই কিনতে চেষ্টা করছেন। পাওয়া গেলে খুব ভালো হয়। আমি তাহলে গরমের সময় তোমাদের ওখানে চলে যেতে পারি। সিনেমার নায়িকাদের মতো সাবানের ফ্যানার মধ্যে ডুবে থাকবো, শুধু মাথাটা ভাসবে। তোমাকে এই অবস্থায় আমার একটা ছবি তুলে দিতে হবে। আপা, আমার চিঠির সঙ্গে যে লিস্টটা দেখছো এটা টুটুলের। এর প্রতিটি জিনিস তোমাকে আনতে হবে। না আনলে টুটুল নাকি একটা সিরিয়াস কাণ্ড করবে। আমি কোনো লিস্ট দিচ্ছি না, তোমার শুভবুদ্ধির ওপর আস্থা রাখছি এবং আমি জানি তুমি আমাকেই বেশি ভালোবাসো। আলো মরে আসছে। রেবেকা উঠে পড়ল। তার পাশা ভাইয়ের ওখানে যেতে ইচ্ছে করছে। দেশ থেকে চিঠি পেলেই কারো সঙ্গে বাংলায় কথা বলতে ইচ্ছে করে। কেন করে কে জানে। রেবেকা টেলিফোন বুথের দিকে এগোলো। হ্যালো, পাশা ভাই? হ্যাঁ। এমন একদিনও গেল না যেদিন টেলিফোন করে আপনাকে পাওয়া যায়নি। আপনি কি এক সেকেন্ডের জন্যও ঘর ছেড়ে কোথাও যান না? যাই, তবে বেশিরভাগ সময় ঘরেই থাকি। একসময় পুলিশ রাস্তাঘাট থেকে ইলিগাল এলিয়েন ধরতে শুরু করলো। রেগান অ্যাডমিনিস্ট্রেশনের শুরুর দিকের কথা বলছি। সেই সময় পুলিশের ভয়ে ঘর থেকে বিশেষ বের হতাম না। কাজেই ঘরে থাকতে থাকতে ঘরে থাকাই অভ্যাস হয়ে গেছে। এখন অভ্যাসটা বদলাতে হবে। আমাকে নিয়ে এক জায়গায় যেতে হবে। কোথায়? ক্রিসমাসের জন্য একটা গিফট কিনবো। কি কেনা যায় বলুন তো? কত টাকার মধ্যে কিনবে? তোমার বাজেট কত? আগেই বাজেটের কথা বললে আমার রাগ লাগে। কি কেনা যায় সেটা আগে ভেবে টেবে বলুন। কি দিলে সবচেয়ে খুশি হবে? খুব ভালো এক বোতল শ্যাম্পেন দিতে পারো, ওরা এটা পছন্দ করবেই। কি যে পাগলের মতো কথা আপনার! আমি তাকে মদের বোতল দেব? কি সর্বনাশ! তুমি তো আর খাচ্ছ না, ও খাবে এবং বেশ পছন্দ করেই খাবে। হ্যালো পাশা ভাই। বলো। টুটুল একটা লিস্ট পাঠিয়েছে। অদ্ভুত সব জিনিসের নাম সেই লিস্টটাতে। এগুলি কোথায় পাওয়া যায় বলতে পারেন? নাম বলো, তখন বুঝতে পারবো। একটা প্লাস্টিকের মাকড়সা যেটা চাবি দিয়ে ছেড়ে দিলে দেয়াল বেয়ে ওঠে। একটা রাবারের পুতুল, মার্বেলের গুলির মতো ছোট কিন্তু পানিতে ছেড়ে দিলে বড় হতে থাকে। আর একটা যন্ত্র যেটা মুখ দিয়ে কথা বললে মনে হয় অনেক দূর থেকে কেউ বলছে।
পাশা ভাই, আপনি হাসছেন কেন? এমনিই হাসছি। এইসব পাওয়া যায় না, তাই না? যায় নিশ্চয়ই, কোথাও দেখেই সে লিখেছে, দেখব খুঁজে। হ্যালো পাশা ভাই, বলো। আপনার ওই খেলাটা কি ওরা কিনেছে? পাশা কোনো জবাব দিল না। রেবেকা বিরক্ত স্বরে বলল, কথা বলছেন না কেন? না কিনলে বলুন সেটা। না, কিনেনি। এখন কি করবেন? জানি না কি করব, দেখি। আপনার কাছে এখন মোট কত ডলার আছে? অল্প। অল্পটা কত বলেন, নাকি আমাকে বলা যাবে না? $700 মতো আছে। এইসব শুনে তুমি কি করবে? রেবেকা জবাব দিল না। পাশা বলল, কাল বিকালে তোমাকে বাজারে নিয়ে যাব, নাকি আজই যেতে চাও? কাল গেলেই হবে। রেবেকা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। পাশা আশা করেছিল টেলিগ্রাম আসবে। বড় ভাই টেলিগ্রামটিতে ড্রাফট এখনও না পাওয়ার ব্যাপারটি জানাবেন। টেলিগ্রামের ভাষা হবে, নো ড্রাফট, সিরিয়াস প্রবলেম। এই জাতীয় টেলিগ্রাম তিনি আগেও করেছেন। তার বড় মেয়ের অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হলো। তিনি টেলিগ্রাম পাঠালেন, রুমা অপারেশন, সিরিয়াস প্রবলেম, সেন্ড মানি। অপারেশনটি হাসপাতালে বিনা পয়সায় করানো যেত, কিন্তু তিনি মেয়েকে ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন। ভালোই করেছেন। ক্লিনিকগুলিতে আজকাল নাকি ভালো চিকিৎসা হচ্ছে। পাশার কল্যাণে যদি ভালো চিকিৎসার একটা সুযোগ তৈরি হয়, হোক না। অন্তত একটি পরিবার যদি ভাবে বড় রকমের ঝামেলাতেও তাদের ভয় পাওয়ার কিছু নেই, তাদের পেছনে আমেরিকান ডলার আছে, সেটাও তো মন্দ নয়। আত্মশ্লাঘার একটা ব্যাপার তো বটেই। প্রতীক্ষিত টেলিগ্রাম এবং চিঠি পাশা পেল ক্রিসমাসের আগের দিন। টেলিগ্রামটি আর্জেন্ট। সেখানে লেখা, ড্রাফট মিসিং, টেক অ্যাকশন। কী ধরনের অ্যাকশন নেবার কথা বড় ভাই ভাবছেন কে জানে। চিঠিটা মজার। এটা পোস্ট করা হয়েছে আমেরিকা থেকে। বড় ভাই কাউকে বের করেছেন যে আমেরিকা আসছে। এইসব কাজ তিনি খুব ভালো পারেন। তার হাত ধরে বলেছেন, ভাই রিকোয়েস্ট, এই চিঠিটা আপনি আমেরিকায় গিয়েই পোস্ট করে দেবেন, খুব জরুরি। এই কাজটা ভাই আপনাকে করতেই হবে, খুব জরুরি। চিঠিটা দীর্ঘ। তাতে হারানো ড্রাফটের পাত্তা লাগানোর জন্য তিনি এ পর্যন্ত যা যা করেছেন তার নিখুঁত বর্ণনা আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তিনি এই প্রসঙ্গে দৈনিক বাংলায় একটা চিঠিও লিখেছেন। পাঠকের মতামত কলামে সে চিঠি ছাপাও হয়েছে। তিনি চিঠির একটি কাটিং পাঠিয়েছেন। চিঠিটা এরকম, বিদেশি ড্রাফট কোথায় যায়? বিদেশ থেকে যেসব ড্রাফট বা চেক দেশে অবস্থিত আত্মীয় স্বজনকে পাঠানো হয়, তার সব কি ঠিক জায়গা মতো পৌঁছে? আমার তা মনে হয় না। বাংলাদেশ পোস্ট অফিসের কারসাজিতে প্রায় একটি বিশেষ মহলের হাতে কিছু কিছু ড্রাফট বা চেক চালান হয়ে যায়, যার ফল হিসেবে অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে পড়তে হয়। দীর্ঘ চিঠি। বড় ভাই লিখেছেন, এই জাতীয় একটা চিঠি তিনি ইংরেজি খবরের কাগজেও লিখেছেন, তবে সেই চিঠি ছাপা হয়নি। এই মাসে ড্রাফটও পাঠানো হয়নি। সামনের মাসে পাঠানো হবে এমন কোনো সম্ভাবনা নেই। পাশা যে জিনিসটা করতে যাচ্ছে তার নাম হচ্ছে ডুব দেয়া। এটা কোনো নতুন ব্যাপার নয়। অতীতে অনেকেই করেছে, ভবিষ্যতেও অনেকে করবে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি ছেলে ছিল, প্রদীপ বন্দ্যোপাধ্যায়। সে ক্রমাগত 7 বছর দেশে টাকা পাঠালো, প্রতি মাসে $130। তার বাহিরেও মাঝে মধ্যে কিছু বড় অঙ্ক। ছোট ভাই পোলট্রি ফার্ম দিবে, $500। বোনের বিয়ে হবে, $500। বনগাঁয়ে জমি রাখা হবে, $1000। তারপর হঠাৎ এক সকালবেলা সে ঠিক করলো ডুব মারবে, এবং যথারীতি তা করল। ডুব দেওয়ার পদ্ধতি হচ্ছে ঠিকানা বদলে ফেলা, দেশের কোনো চিঠির জবাব না দেয়া, প্রথম কয়েক বছর নিজ দেশের কারো সঙ্গে যোগাযোগ না রাখা, কারণ যোগাযোগ রাখলেই মন দুর্বল হয়ে যায়, দেশে টাকা পাঠাতে ইচ্ছে করে। টেলিফোন বাজছে। পাশা উঠে গিয়ে ফোন ধরল। হ্যালো, পাশা চৌধুরী বলছি। আমি বেল টেলিফোন থেকে বলছি। আমার নাম। পাশা তাকে কথা শেষ করতে না দিয়ে বলল, আমি তোমাদের টেলিফোন বিল মিটিয়ে দিয়েছি,
চেক পাঠানো হয়েছে গত পরশু। হ্যাঁ, আমরা তা জানি। তোমাকে টেলিফোন করা হয়েছে অন্য কারণে। বলো কারণটা। তুমি জানুয়ারির 1 তারিখ থেকে টেলিফোন লাইন ডিসকানেক্ট করতে বলেছ। হ্যাঁ বলেছি। কেউ যদি তোমাকে পুরানো নাম্বারে টেলিফোন করে, তাহলে তাকে কি তুমি নতুন কোনো নাম্বার দিতে চাও, কিংবা যেখানে যাচ্ছ তার ঠিকানা দিতে চাও? দিতে চাইলে সেটা আমার কম্পিউটারে রেকর্ড করে রাখবো, এবং 1 সপ্তাহ পর্যন্ত যদি কেউ তোমাকে টেলিফোন করে তাহলে মেসেজটা পাবে। আমি কোথায় যাব তা নিজেও জানি না। তার মানে কিছু দিতে চাও না? পাশা কয়েক সেকেন্ড ভেবে বলল, এই মেসেজটি দেয়া যেতে পারে। আপনি এই নাম্বারে যাকে খুঁজছেন তিনি নেই, তার কোনো ঠিকানাও নেই। কি দেয়া যাবে? নিশ্চয়ই যাবে। মেরি ক্রিসমাস মিস্টার পাশা। মেরি ক্রিসমাস। এবার কিন্তু হোয়াইট ক্রিসমাস হচ্ছে মিস্টার পাশা। তা হচ্ছে। ওপাশের অল্পবয়স্ক মেয়েটির হয়তো আরও কিছু বলার ছিল। পাশা টেলিফোন নামিয়ে রাখল। প্রফেসর ওয়ার্ডিংটনের বাড়ি বিশাল, ছবিতে দেখা বাড়ির মতোই কাঠের তৈরি। রেবেকা মুগ্ধ হয়ে গেল। ওয়ার্ডিংটন খুব উৎসাহের সঙ্গে রেবেকাকে সমস্ত বাড়ি দেখাতে লাগলেন। বুঝলে রেবেকা, আমি এবং আমার স্ত্রী এই দুজন মিলেই এই বাড়ি তৈরি করতে শুরু করি। সামারে লেকের পাশে তাঁবু খাটিয়ে দুজন থাকতাম, সারা দিন কাজ করতাম। সম্বলের মধ্যে ছিল একটা ইলেকট্রিক করাত আর আমার ল্যান্ড রোভার গাড়ি। বন থেকে কাঠ কেটে আনতাম, কপিকল দিয়ে সেই কাঠ উপরে তুলে আস্তে আস্তে নামানো হতো। একবার হলো কি শোনো, লুসি হঠাৎ একটা কাঠ ফেলে দিল আমার হাতে। লুসি বিরক্ত স্বরে বলল, তুমি এমনভাবে বলছো যেন ইচ্ছা করে ফেলে দিয়েছি। ওয়ার্ডিংটন হা হা করে হাসতে লাগলেন। আমরা এক সামারেই মোটামুটি থাকবার মতো ঘর বানিয়ে ফেললাম। কিন্তু মজার ব্যাপার কি জানো রেবেকা, ঘর তৈরি হলেও আমরা গোটা সামারটাই বনে কাটালাম, তাই না লুসি? লুসি জবাব দিল না। ওয়ার্ডিংটন বললেন, কেন বনে কাটালাম সেই গল্প কি এই মেয়েটিকে বলে দেব লুসি? কেন বেচারিকে গল্প বলে মাথা ধরিয়ে দিচ্ছ? ওকে নিজের মতো থাকতে দাও। না, গল্পটা বলেই ফেলি। বুঝলে রেবেকা, আমরা বনে থাকতাম কারণ সেই সময় আমাদের অনেক পাগলামি ছিল। আদম এবং ইভের মতো থাকতে হচ্ছিল। আশেপাশে তখন এত বাড়িঘর ছিল না, কাজেই আমাদের কোনো অসুবিধা হয়নি, তাই না লুসি? এ কি, এই বয়সেও তুমি ব্লাশ করছো, ব্যাপারটা কি? ওয়ার্ডিংটন এবং তার স্ত্রী ক্রিসমাস করছে একা একা। তাদের 2 ছেলে এবং 3 মেয়ের সবাই বাইরে। এক মেয়ে ফিলিপাইনে, ছেলেদের একজন কোনো এক যুদ্ধ জাহাজে ভাসছে প্রশান্ত মহাসাগরে। রেবেকা থাকতে থাকতেই ছেলে মেয়েদের টেলিফোন আসতে শুরু করলো। লুসি বলল, আমাদের ক্রিসমাস ট্রি তোমার পছন্দ হয়েছে রেবেকা? খুব পছন্দ হয়েছে, এত সুন্দর করে সাজানো। ছেলেমেয়েরা যখন সঙ্গে ছিল তখন ওরা সাজাতো, এখন আমাদেরকেই সাজাতে হয়। তখন বেশ খারাপ লাগে। সাজাতে সাজাতে আমরা দুজনেই কিন্তু কাঁদি, কারণ এখানে অনেক ডেকোরেশন পিস আছে যার সঙ্গে খুব কষ্টের কিছু গল্প আছে। যেমন ওই যে রূপোর নেকলেসটা ঝুলছে, ওটা ছিল এলিজাবেথের। ও 11 বছর বয়সে পানিতে ডুবে মারা যায়। লুসি চোখ মুছল। ওয়ার্ডিংটন বললেন, আজকের দিনে ওইসব কথা মনে করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং গিফটগুলি খোলো। প্রথমে রেবেকার গিফটগুলি তাকে দাও। রেবেকা তার গিফট পেয়ে আকাশ থেকে পড়ল। অত্যন্ত দামি একটা ক্যামেরা দিয়েছে লুসি। ওয়ার্ডিংটন দিয়েছেন একটা মাখনের মতো নরম কম্বল। জিনিস নিশ্চয়ই খুব দামি। এছাড়াও গিফট ছিল। তাদের যে মেয়ে ক্যানসাসে থাকে সে বাবার কাছে শুনেছে ক্রিসমাসের দিন এখানে একজন বিদেশি আসবে, কাজেই সে পাঠিয়েছে অ্যালবাম। সিয়াটলে তাদের ছোট ছেলে থাকে, সে পাঠিয়েছে চামড়ার একটা ব্যাগ। রেবেকার পর মার্টির গিফটগুলো খোলা হলো। মার্টি হচ্ছে তাদের কুকুর, প্রায় অথর্ব। বয়সের কারণে এখন সে আর চোখে দেখে না, কানেও বোধহয় শুনতে পায় না। বিচিত্র সব উপহার পেয়েছে মার্টি। সেই উপহারের সবগুলি অন্ধ বধির মাটির চারপাশে সাজিয়ে দেয়া হলো। ছেলে মেয়েদের সবাই উপহারের সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে, আমার হয়ে মার্টিকে চুমু খাবে। 5 ছেলে মেয়ের জন্য
গুনে গুনে 5 বার চুমু খেল লুসি, তারপর চোখ মুছতে লাগলো। ওয়ার্ডিংটন বললেন, মার্টি আমার সন্তানের চেয়েও বেশি। বেচারার যা অবস্থা, এখন ওকে মেরে ফেলে জীবনের সব কষ্ট দূর করে দেয়াই উচিত। এইটিই হচ্ছে ওর জীবনের শেষ ক্রিসমাস। ওকে মেরে ফেলবেন? হ্যাঁ, 2-1 দিনের ভেতরেই অপ্রিয় কাজটা করব। লুসি, তুমি মন শক্ত করেছো তো? লুসি কিছু বলল না। মার্টি লেজ নাড়াতে লাগলো। পশুরা অনেক কিছুই টের পায়। ওয়ার্ডিংটন বললেন, এসো রেবেকা, পোর্চে বসি। রেবেকা পোর্চে গিয়ে বসল। পোর্চ অসম্ভব ঠান্ডা। একটা বড় পাত্রে আগুন জ্বালিয়ে মাঝখানে রাখা হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় আগুনের পাশে বসে থাকতে ভালোই লাগছে। ওয়ার্ডিংটন পাইপ ধরাতে ধরাতে বললেন, তোমাকে এমন মনমরা লাগছে কেন? রেবেকা কিছু বলল না। দেশ থেকে কি কোনো খারাপ খবর পেয়েছ? না। তাহলে এত মন খারাপ করে আছো কেন? রেবেকা ক্ষীণ স্বরে বলল, আমার খুব শখ পিএইচডি করার। সেই শখ পূরণে তো কোনো বাধা দেখছি না। রেবেকা থেমে থেমে বলল, আমার কদিন থেকেই মনে হচ্ছে আমাকে থাকতে দিতে কেউ রাজি হবে না। কে রাজি হবে না? আমার বাবা মা, আমার স্বামী। তোমার নিজের ক্যারিয়ার তুমি দেখবে না? কে কি বলল না বলল তাতে কি যায় আসে? সব সময় আমরা নিজের ইচ্ছে মতো কাজ করতে পারি না। কেন পারো না সেটা আমাকে বলো। রেবেকা চুপ করে রইল। যুক্তিগুলো কি আমাকে বলো, যুক্তিগুলো শুনি। ওদের যুক্তি আমার ভালো জানা নেই। রেবেকা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তার চোখ ভিজে উঠেছে। এই ভেজা চোখ সে কাউকে দেখাতে চায় না। মা রেবা, তোমার চিঠি পেয়ে স্তম্ভিত হয়েছি। কি করে তুমি এমন একটা ডিসিশন একা একা নিতে পারো? এত বড় একটা সিদ্ধান্ত নেবার আগে কারো সঙ্গে তুমি যোগাযোগেরও প্রয়োজন মনে করলে না? হুট করে ঠিক করলে পিএইচডি করবে। সুযোগ পেয়েছো ভালো কথা, সুযোগ পেলেই সব সুযোগ নেওয়া যায় না। সুযোগ মানুষের জীবনে সবসময় আসে। একটা দিক দেখলে হয় না, সব দিক দেখতে হয়। 4-5 বছর তুমি একা একা আমেরিকায় থাকবে, এটা একটা কথা হলো? আর জামাই তার চাকরি বাকরি ছেড়ে তোমার সঙ্গে থাকবে, এটাই বা ভাবলে কি করে? তুমি তোমার ট্রেনিং শেষ হওয়া মাত্র দেশে রওনা দিবে। আমার ধারণা আমেরিকায় গিয়ে ওদের চাকচিক্য দেখে তোমার মাথা ঘুরে গেছে। এটা ঠিক না। নিজের অবস্থানটা আগে জানা থাকা দরকার। ছোট জামাই এখন ঢাকায় নেই। সে রাজশাহীতে তার বোনের বাড়িতে গিয়েছে 1 সপ্তাহের জন্য। কাজেই তার সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা করতে পারছি না। তবে আমার ধারণা সে যথেষ্টই বিরক্ত হবে। মা, তুমি এই নিয়ে আর কোনো লেখালেখি করবে না, চলে আসবে। তোমার মাও এ ব্যাপারে খুব অসুখী। দোয়া রইল। রইসুদ্দিন। ছোট আপা, তোমার চিঠি পড়ে সবাই খুব আপসেট। সবচেয়ে বেশি আপসেট মা। তিনি খুব কান্নাকাটি করছেন। তার ধারণা আমেরিকায় তোমার থেকে যাবার যে ইচ্ছে হচ্ছে তার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তুমি তোমার বেশ কিছু চিঠিতে পাশা চৌধুরী নামের একজন ভদ্রলোকের কথা উল্লেখ করেছ। মার চিন্তা তাকে নিয়ে। আমি জানি এসব খুবই আজে বাজে চিন্তা। তবু আপা, আমার নিজেরও খানিকটা ভয় ভয় লাগছে। প্লিজ তুমি চলে আসো। ভালো কথা। তুমি ছোট দুলাভাইকেও ওই ভদ্রলোকের কথা লিখেছ। ওই দিন ছোট দুলাভাই তা নিয়ে খুব ঠাট্টা তামাশা করলেন। তুমি সত্যি থেকে গেলে ব্যাপারটা নিশ্চয়ই ঠাট্টা তামাশার পর্যায়ে থাকবে না। দুলাভাই এখন পর্যন্ত তোমার পিএইচডি এনরোলমেন্টের কোনো খবর জানেন না। তিনি ঢাকায় নেই। যখন জানবেন তখন তার মনের অবস্থা কী হবে তাই ভেবে খুব খারাপ লাগছে। টুটুল বরিশাল গিয়েছে বড় দুলাভাইকে আনবার জন্য। কি যে ঝামেলা তুমি তৈরি করেছো আপা। ভালোবাসা নাও। কাল আবার একটা চিঠি দেব। ফরিদা ইয়াসমিন। নো ড্রাফট দিস মান্থ। লাস্ট মান্থ ড্রাফট স্টিল মিসিং। বিগ প্রবলেম। ভেরি ওরিড। রেবেকা হাসপাতালে ভর্তি হয়েছে 2 দিন আগে। বরফে পা পিছলে বাঁ হাতের রেডিও আলনা এবং কলার বোন দুটোই ভেঙেছে। সামান্য পা হড়কানো থেকে এমন জটিলতা তৈরি হতে পারে তা তার কল্পনাতেও আসেনি। প্রথম দিনটা তার খুব খারাপ কাটল। একা একা খানিকক্ষণ কাঁদল। দ্বিতীয় দিনে জ্বরে আচ্ছন্ন হয়ে রইল।
অপরিচিত হাসপাতাল। অপরিচিত লোকজনদের মধ্যে এমন নিঃসঙ্গ লাগতে লাগলো নিজেকে। দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা পাশা তাকে দেখতে এলো। রেবেকা থমথমে গলায় বলল, আপনার জন্যই আমার এই অবস্থা। কেন? আমার জন্যে কেন? আপনি আমাকে বরফে হাঁটার কায়দা শিখিয়ে দিয়েছিলেন, সেই কায়দায় হাঁটতে গিয়েই। পাশা হেসে ফেলল। রেবেকা গম্ভীর হয়ে বলল, আমার জন্য কি এনেছেন বলুন, নাকি খালি হাতে রোগী দেখতে এসেছেন? খালি হাতেই এসেছি। মার্থা আমাকে একটা কার্ড দিয়ে গেছে, দেখুন কার্ডে কী লেখা। পাশা হাসি মুখে কার্ডটা পড়ল। কার্ডে লেখা, ভাগ্যকে ধন্যবাদ দাও যে তুমি মানুষ। তুমি ঘোড়া হয়ে জন্মালে তোমাকে মেরে ফেলা হতো। পা ভাঙা ঘোড়াকে সবসময় মেরে ফেলা হয়। পাশা চেয়ার টেনে পাশে বসতে বসতে বলল, তোমার শরীর এখন কেমন? ভালো, তবে জ্বর আছে। বেশি জ্বর? বেশি জ্বর কি কম জ্বর সেটা আপনি আমার কপালে হাত দিয়ে দেখতে পারেন না, নাকি সেটা করলে আপনার পাপ হবে? পাশা অবাক হয়ে তাকিয়ে রইল। রেবেকা মৃদু স্বরে বলল, আমি সবসময় লক্ষ্য করেছি আপনি আমাকে দূরে সরিয়ে রাখতে চান। এরকম মনে করার কোনো কারণ নেই রেবেকা। নিশ্চয়ই আছে, আমি প্রমাণ দিতে পারি। প্রমাণও আছে তোমার কাছে? নিশ্চয়ই আছে। 17ই ডিসেম্বরের কথা মনে করে দেখুন। আপনার ওখানে গিয়েছি, কথা বলতে বলতে রাত হয়ে গেল। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। আপনি ব্যস্ত হয়ে পড়লেন আমাকে ডরমিটরিতে ফিরিয়ে দেবার জন্য। আপনার গাড়ি নষ্ট। আপনি টেলিফোন করে একটা ট্যাক্সি আনলেন, অথচ ইচ্ছা করলে আপনি বলতে পারতেন, রেবেকা থেকে যাও। কেন বলেননি? পাশা চুপ করে রইল। আপনার কি ধারণা আমি আপনার প্রেমে পড়ে গেছি? না, আপনি বলুন, আমি আপনার কাছ থেকেই শুনতে চাই। পাশা অবাক হয়ে লক্ষ্য করল রেবেকার চোখ দিয়ে পানি পড়ছে। কি অসম্ভব জটিলতা এই পৃথিবীতে! পাশা দীর্ঘ সময় নীরবে বসে রইল। রেবেকা বলল, কই, আপনি তো আমার জ্বর দেখলেন না? পাশা তার কপালে হাত রাখল। বেশ জ্বর গায়ে। রেবেকা বলল, মানুষ তার খুব প্রিয়জনদের মনের কথা বুঝতে পারে। আপনি কি তা বিশ্বাস করেন? করি না। একজনের মনের কথা অন্যজনের জানার কোনোই বৈজ্ঞানিক কারণ নেই। কিন্তু আমি পারি। এখন আমি খুব ভালো করে জানি আপনি এই শেষবারের মতো আমার সঙ্গে দেখা করতে এলেন। আপনি ফার্গো ছেড়ে চলে যাচ্ছেন, ঠিক না? পাশা কিছু বলল না। বলুন, আমি ঠিক বলছি না? হ্যাঁ, ঠিকই বলছো। কোথায় যাচ্ছেন? জানি না কোথায়। আমার কোনো শেকড় নেই রেবেকা। কি করবেন, কোথায় যাবেন, কিছুই জানেন না? পাশা জবাব দিল না। রেবেকা বলল, দেশের কেউ চাচ্ছে না আমি এখানে আরও কিছুদিন থাকি, কিন্তু আমি থাকবো। আমি অনেক বড় হতে চাই পাশা ভাই। সবাই চায়, কিন্তু সবাই পারে না, এই তো বলতে চান? আমি পারবো। হ্যাঁ, তা পারবে, তোমার ক্ষমতা আছে। আচ্ছা, আমি যদি একটা দুরুমের বাড়ি ভাড়া করে আপনাকে কিছুদিন আমার সঙ্গে থাকতে বলি, আপনি থাকবেন? এটা কেন বলছো? কেন থাকবো? যাতে আবার আপনি ওইসব খেলা লিখে কিছু টাকা পয়সা করতে পারেন, তারপর দেশে ফিরে আমার মতো ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারেন। তখন আপনার শিকড় হবে। পাশা হাসল। রেবেকা থমথমে গলায় বলল, আপনি হাসছেন কেন? পাশা বলল, আজ তোমার বেশ জ্বর। জ্বর কমুক, তারপর কথা বলবো। আমি কাল আসব। আমি জানি আপনি আর আসবেন না, এবং এও জানি কেউ আমাকে এখানে থাকতে দিবে না। যথাসময়ে আমাকে দেশে ফিরে যেতে হবে। আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ। কাল সত্যি সত্যি আসবেন? হ্যাঁ, আসব। আমার গা ছুঁয়ে বলুন। পাশা তাকিয়ে রইল। জ্বর তপ্ত একটি কোমল মুখ, বালিশের চারিদিকে ছড়িয়ে আছে ঘন কালো চুল। কেন জানি বারবার সেই চুলে হাত রাখতে ইচ্ছে করছে। রেবেকা বলল, কি কথা বলছেন না কেন? আসব, আমি কাল আসব। আমার গা ছুঁয়ে বলুন, আমার হাত ধরে বারবার বলুন। পাশা তার হাত ধরে কথাগুলি আবার বলল। রেবেকা চোখ বন্ধ করে ফেলল। দীর্ঘ সময় সে তাকিয়ে থাকতে পারছে না।
চোখ জ্বালা করছে। সে মৃদু স্বরে বলল, কেন আপনি আমার সঙ্গে মিথ্যে কথা বলছেন? মিথ্যা কথা বলছি? হ্যাঁ, বলছেন। কেন বলছেন? আমি তো কখনো আপনার সঙ্গে মিথ্যা কথা বলি না। পাশা কিছু বলল না। রেবেকা ফিসফিস করে বলল, আমি খুব ভালো করে জানি আপনি আর কোনো দিন আসবেন না। আজ উঠি রেবেকা। না, আপনি বসে থাকুন, বসে বসে গল্প করুন। কি গল্প? আপনার ছেলেবেলার গল্প। আমার ছেলেবেলার কোনো গল্প নেই রেবেকা। সবার কি আর গল্প থাকে? তাহলে আপনার যৌবনের গল্প বলুন। তুমি ঘুমোতে চেষ্টা করো তো রেবেকা। না, আমি ঘুমোতে চেষ্টা করব না। আমি জেগে থাকব আর অনবরত কথা বলবো আর আপনার হাত ধরে থাকব, হাত ছাড়ব না, কিছুতেই না। তৃতীয় দিনে রেবেকার জ্বর আরও বাড়ল। কেন বাড়ল ডাক্তাররা ধরতে পারলেন না। ভাঙা হাড়ের কারণে কোনো কমপ্লিকেশন, নাকি ভাইরাস ঘটিত কোনো সংক্রমণ? রেবেকা সমস্ত দিন আচ্ছন্নের মতো পড়ে রইল। সন্ধ্যাবেলা তাকে দেখতে এলো আরিয়ারত্না চন্দ্রানী। সে রেবেকার চিঠি নিয়ে এসেছে। চিঠি লিখেছে তার বর। এটি এমনই একটি চিঠি যা 1,000 বার পড়া যায় এবং কখনো পুরনো হয় না। প্রিয়তমেষু, তুমি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছ শুনে বেশ অহংকারী হলো। সাধারণ একটি বিএ পাস ছেলের পিএইচডি স্ত্রী, কি সর্বনাশ! রেবেকা, এটা একটা চমৎকার সুযোগ। আমার মতো দরিদ্র মানুষ তো তোমাকে আমেরিকা পাঠিয়ে পড়াশোনা করাতে পারবো না। নিজের ক্ষমতা ও যোগ্যতায় তুমি তা অর্জন করেছ। কি করে তুমি ধারণা করলে তোমার এই যোগ্যতার দাম আমি দেব না? এত দীর্ঘদিন একা একা থাকতে আমার খুব কষ্ট হবে, তোমারও হবে। দুঃখ তো পৃথিবীতে আছেই, কি বলো? আরিয়ারত্না বলল, কি আছে চিঠিতে? এত কাঁদছো কেন? এই রেবেকা, কি ব্যাপার? অনেক রাতে পাশা তার গাড়ি নিয়ে রাস্তায় নামল। কোথায় যাবে এখনও কিছু ঠিক করা হয়নি। নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। কিছু পুরনো বন্ধুবান্ধব আছে মন্টানাতে, তাদের কাছে যাওয়া যেতে পারে, আবার নাও যাওয়া যেতে পারে। একজন শিকড়হীন মানুষের কাছে সবই সমান। রাস্তা নির্জন, দুপাশে প্রেরির সমভূমি বরফে বরফে সাদা হয়ে আছে। বিশাল একটি বাটির মতো আকাশটা চারদিক ঢেকে রেখেছে। আকাশে নক্ষত্রের মেলা। কি অদ্ভুত তাদের আলো! নক্ষত্রের আলোয় কেমন অন্যরকম লাগে। বড় ইচ্ছে করে কারো কাছে যেতে। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস নক্ষত্রের রাত। আজ শেষ হলো উপন্যাসটির 4র্থ এবং শেষ পর্ব। এরই মধ্যে শেষ হলো আমাদের গল্পপাঠ। গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।